শুনছেন হোয়াইট ফ্র্যাগ্রেন্স, গল্পের সুবাস এখানেই। আজ আপনাদের জন্য পড়ছি জগদীশ গুপ্তর গল্প দিবসের শেষে। রতিনাপিতের বাড়িটার অবস্থান ক্ষেত্র বড় চমৎকার। বাড়ির পূবে নদী কামদা, পশ্চিমে বাগান, উত্তরে বেনুবন, দক্ষিণে যতদূর দৃষ্টি চলে ততদূর বিস্তৃত শস্যক্ষেত্র। সূর্যদেব দিগন্তরেখা স্পর্শ করিতে না করিতে তার টকটকে হিঙল আভাটি রতির গৃহচূড়া চুম্বন করে। রতি ঠিক পাখির ডাকেই জাগে। গোধূলিতে তারা বৃক্ষাবাসে ফিরিয়া আসিতেই তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলাইয়া তার তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলিয়া ওঠে। দক্ষিণের হাওয়ায় উত্তরের বাঁশ শিরশির করে, পশ্চিমে তার প্রতিধ্বনি জাগে। সুচিক্কণ শ্যামল দোলের অন্ত থাকে না। কিন্তু এই এত বড় কাণ্ডটার প্রতি রতির দৃকপাতও নাই। তার চোখ কান এসব দেখিতে শুনতে শেখে নাই। সে যে চাকরান, জমি ভোগ করে, তাহাই তার একমাত্র ধ্যান। রতি বস্তুতান্ত্রিক। একগুঁয়ে কোপন স্বভাব না হইলে রতিকে মন্দলোক বলা যাইত না। এবং রতির বাড়ির পশ্চিমে যে বাগান, তাহার মালিক যাদব দাস আম কাঁঠাল সম্বন্ধে তাহাকে যে সন্দেহের চক্ষে দেখে, তাহা যদি অমূলক জ্ঞানে বিশ্বাস না করা যায়, তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র। কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে। 2 ক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকেই আম কাঁঠালের কালে আম কাঁঠাল বিক্রয় করিতে দেখিয়াছে। কিন্তু আশ্চর্য এই যে, তাহা আহরণের উপায় সম্বন্ধে রতিকে সতর্ক প্রশ্ন করিয়াও তাহারা খুব সন্তুষ্ট হইতে পারে নাই। রতির একটি মাত্র ছেলে, নাম পাঁচু ও বয়স 5। রতির স্ত্রী নারানী 3টি পুত্রকে প্রসবগৃহ হইতে নদীগর্ভে নিক্ষেপ করিয়া পাঁচু গোপালের মাদুলি ধারণ করে। তারপর পেটে আসে এই পাঁচু। তাই অসংখ্য মাদুলি, কবচ, তাবিজ প্রভৃতি আধিদৈবিক প্রহরণ পাঁচুর অঙ্গে নিয়ত উদ্যত থাকিয়া যাবতীয় অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্র প্রহরা দিতেছে। কিন্তু এত করিয়াও নারায়ণীর মনে তিল মাত্র স্বস্তি নাই। যুঝিতে যুঝিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রাবিভূত হইয়া পড়িবে তাহার স্থিরতা নাই। দেবতার নির্মাল্য প্রসাদ একসময় কমজোর হইয়া পড়িতেও পারে। তাই পাঁচু চোখের আড়াল হইলেই নারায়ণীর মনে হয় পাঁচু বুঝি নাই। এমনই সশঙ্ক তার উৎকণ্ঠা। বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙিয়া উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল, তাহা যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। নারায়ণী তাহাকে হাত ধরিয়া ক্ষেতের দিকে লইয়া যাইতেছিল। নিঃশব্দে যাইতে যাইতে পাঁচু মায়ের মুখের দিকে মুখ তুলিয়া বলিল, মা, আজ আমায় কুমিরে নেবে।
নারিনী চমকাইয়া উঠিয়া বলিল, সে কি রে? হ্যাঁ মা, আজ আমায় কুমিরে নেবে। কি করে জানলি? পাঁচু বলিল, তা জানি না। ছেলের সর্বনেশে কথা শুনিয়া নারায়ণী প্রথমটা ভয়ানক চমকাইয়া উঠিলেও একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তার বুক হালকা হইয়া গেল। পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত বলিয়াছে। একদিন পাঁচু সন্ধ্যাবেলায় একটি পেচককে তাদের ঘরের চালে বসিয়া অট্টহাস্য করিতে দেখিয়াছিল। আর একদিন একটি বৃহৎ কচ্ছপকে বাচ্চাসহ তাহাদেরই উঠানে দাঁড়াইয়া নৃত্য করিতে দেখিয়াছিল। এমনই সব অসম্ভব কথা পাঁচু নিত্য বলিয়া থাকে। পাগল ছেলে। রতি স্ত্রীর মুখে পাঁচুর উক্তি শুনিয়া পাঁচুকেই চোখ রাঙাইয়া ধমকাইয়া দিল। এই সংস্রবে তাহার মনে পড়িয়া গেল তাদেরই গ্রামের মৃত অধরবক্সীর কথাটা। অধরবক্সী সেবার নৌকা যাত্রা করিবার ঠিক পূর্বদিন সন্ধ্যাবেলায় আবছায়া জ্যোৎস্নায় নিজেরই ছায়া দেখিয়া আঁতকাইয়া উঠিয়াছিল। প্রাঙ্গণে লাফাইয়া লাফাইয়া সে নিজেরই ছায়ার দিকে আঙুল দেখাইয়া ভীতস্বরে কেবলই চিৎকার করিয়াছিল, ওকে ওকে। সেদিন তার রক্তবর্ণ নিষ্পলক চক্ষুর দিকে ভালো করিয়া চাহিয়া থাকিতে কাহারও সাহস হয় নাই। বহু চেষ্টায় সেদিনকার মতো আতঙ্কের নিবৃত্তি হইয়া সে নিরস্ত হইয়াছিল বটে, কিন্তু তার নৌকা আর ফেরে নাই। সেও না। জনৈক জ্ঞানী ব্যক্তি সেদিন রতিকে ডাকিয়া বলিয়াছিল, রতি, রকম ভালো নয়, এটা মৃত্যুর লক্ষণ। এরকম মনের ভুল হয় পাগলের, কিংবা যার মরণ ঘনিয়েছে। কথাটা বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। তাই তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করিয়া দিল, খবরদার, ফের যদিও কথা মুখে আনবি তবে কাঁচা কঞ্চি তোর পিঠে ভাঙব। তখন আষাঢ় মাসের প্রথম ভাগ। নদী বাড়িয়া চড়া ডুবাইয়া জল খাড়া পাহাড়ের মৃত্তিকা ছল ছল শব্দে লেহন করিতেছে। স্বচ্ছ শান্ত জল পঙ্কিল ও খরগতি হইয়া উঠিয়াছে। তবু ভয়ের কোনো কারণ নাই। এই নদী কামদা, তার দুই তীর আর তার জল তাহাদের চিরপরিচিত। এ নদী তো নরঘাতিনী রাক্ষসী নহে, স্তন্যদায়িনী জননীর মতো মমতাময়ী। চিরদিন সে গিরিগৃহের সুপেয় শীতল নীর তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বহিয়া আনিয়া দিতেছে। তাকে ভয় নাই। স্নানের বেলায় রতি পাঁচুকে ডাকিয়া বলিল, আয় নে আসি। কাঁচা কঞ্চির ভয়ে পাঁচু সেখানে কোনো প্রতিবাদ না করিয়া মায়ের কাছে ছুটিয়া গেল। মায়ের পিঠের উপর উপুড় হইয়া পড়িয়া দুই হাতে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি আজ নাইব না মা। কেন রে? ভয় করছে। নারায়ণী ছেলেকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া বলিল, পাঁচু নাইবে না আজ। রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল, কেন, কি হয়েছে? হয়নি কিছু। তবে? নাইতে চাইছে না, থাক না আজ। রতি আরো শক্ত হইয়া বলিল, না, ওর ভুলটা ভাঙা দরকার। বাবাকে বললুম, শুনে তিনি হাসতে লাগলেন। তিনি তো হাসলেনই, আরো কতজনে যে হাসলে।
গ্রামের বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে বসিয়া চামড়ার খুর ঘষিতে ঘষিতে রতি পাঁচুগোপালের উদ্ভট উক্তিতা বিবৃত করিয়াছিল। শুনিয়া বাবু নিজে তো হাসিয়াছিলেনই, উপস্থিত অপরাপর সকলেও হাস্য সংবরণ করিতে পারে নাই। কামদাই কুমির, ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি হইতে পারে? চৌধুরীবাবু বলিয়াছিলেন, না কিছু না, তুই সঙ্গে করে নাইয়ে নিয়ে আসিস, কুমিরে যদি নেয় তো তোকেই নেবে। রসিক পোদ্দারবাবুর মুখের কথা কাড়িয়া লইয়া বলিয়াছিল, হ্যাঁ হ্যাঁ, বাবু বলেছেন ঠিক, যাতে তার খোরাক হবে। হলধর রাজবংশী বাবুর সম্মুখ হইতে দূরে বসিয়া কলিকা টানিতেছিল। সে একগাল ধোঁয়া ছাড়িয়া বলিয়াছিল, রতি, তুই বাবুর আশ্রয়ে থেকেও এমন অজ্ঞ, তাতে আবার যেতে না পেত ইত্যাদি বিরক্তিকর বিদ্রূপে মনে মনে রুখিয়া উঠিয়া এবং অধর্বক্ষের এই শ্রেণীর ভুলের দরুন সদ্য সদ্য নিধন প্রাপ্তির কথাটা স্মরণ করিয়া পাঁচুকে আজ নদীতে লইতেই হইবে সংকল্প করিয়া রতি বাড়ি আসিয়াছিল। নারায়ণী পাঁচুকে বলিল, যাও বাবা, নিয়ে এসো, সঙ্গে বড় একটা মানুষ যাচ্ছে, ভয় কিসের? বলিয়া সস্নেহে মুখ চুম্বন করিয়া পাঁচুকে নামাইয়া দিল। মনে মনে তাহার সহস্র বৎসর পরমায়ু কামনা করিল। অন্যদিন তেল মাখিবার সময় পাঁচু ছটফট করিত। আজ সে দাঁড়াইয়া নির্বিবাদে তেল মাখিল এবং বাপের গামছাখানা হাতে করিয়া তার পিছন পিছন ঘাটে আসিল। স্নানার্থীগণের উঠানামার সুবিধার জন্য পাড় কাটিয়া জল পর্যন্ত ঢালু করিয়া দেওয়া হইয়াছে। জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতি থমকিয়া দাঁড়াইল। তার কেমন ভয় ভয় করিতে লাগিল। নিস্তরঙ্গ বিস্তীর্ণ আবিল জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্ন রৌদ্রে শানিত অস্ত্রের মতো ঝকঝক করিতেছে। দুর্লঙ্ঘ তীব্র স্রোত ছুটিয়া চলিয়াছে। এত বড় একটা গতিবেগ, অথচ তার শব্দ নাই, অবয়ব নাই। ভালো করিয়া সে যেন চোখে পড়ে না, যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহিরবয়ব ব্যাপিয়া স্তম্ভিত হইয়া আছে। এমন নিদারুণ নিষ্করুণ রূপ লইয়া এই প্রিয় নদীটি আর কোনো দিন তার চোখে পড়ে নাই। ইহার বাহিরটাই আজ এমন ভয়াবহ, না জানি ইহার দুর্নিরীক্ষ অতল গর্ভে কতটা হিংসা তার দ্রংশটা মেলিয়া ফিরিতেছে। রতি শিহরিয়া উঠিল। শঙ্কিত তীক্ষ্ণ দৃষ্টিতে সে সম্মুখে দক্ষিণে ও বামে বহুদূর পর্যন্ত চাহিয়া দেখিল, নদীর নিষ্কম্প বক্ষে একটি বুদবুদও কোথাও নাই। ঠিক সম্মুখে ওপারের বালুচর দুটি গ্রামের বনপ্রান্তের মধ্য দিয়ে বহিয়া বহু দূরে গিয়া দিক প্রান্তে মিশিয়াছে। সন্ধিস্থলটা ধূম্র ধূসর দীর্ঘ একটা রেখার মতন। প্রসারিত বালুকায় শিরনগ্ন রিক্ত শুভ্রতাকে সবুজ বুটিতে সাজাইয়া দূর দূরান্তে স্থানে স্থানে তৃণস্তূপ জন্মিয়াছে। নদীর দুই তীর নির্জন নিঃশব্দ। রতি ভাবিতে লাগিল। পাঁচু হঠাৎ সভয়ে একটা চিৎকার করিয়া ছুটিয়া আসিয়া দুই হাতে রতিকে জড়াইয়া ধরিয়া বলিল, ওটা ওটা কি? পাঁচুর ভয়ের কারণটাকে রতিও দেখিয়াছিল। একটা জলচর কদাকার জানোয়ার
হুস করিয়া ভাসিয়া উঠিয়াই ডিগবাজি খাইয়া তলাইয়া গিয়াছিল। পাঁচুর ভয় দেখিয়া রতিয়া হাসিয়া কহিল, শোষক মাছ তাড়া করেছে। পাঁচু জিজ্ঞাসা করিল, কেন বাবা? খাবে বলে। ওরা বড় রুই কাতলা মারিয়া খায় শুনিয়া পাঁচুর বিস্ময়ের সীমা রহিল না। জলের ভিতর তো অন্ধকার, কেমন করিয়া খুঁজিয়া পায়? এই ক্ষুদ্র ঘটনায় এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ে অভিভূত ভাবটা কাটিয়া গেল। তখন তাহার মনে পড়িল, কামদায় কুমির ভাসিতে এ গ্রামের কেহ কখনো দেখে নাই, এমনকি সুদূরের জনশ্রুতি আসিয়াও এ গ্রামের কানে কখনো পৌঁছায় নাই। তবে ভয় কিসের? ঝপ করিয়া পাছে গভীর জলে পড়িতে হয়, এই ভয়ে অতি সন্তর্পণে পা বাড়াইয়া রতি হাঁটু জলে নামিল। পাঁচুকে হাঁটুর কাছে টানিয়া লইল এবং এক হাতে তার ডানা ধরিয়া অন্য হাতে তার গা মাজিয়া দিল। দুই ডানা ধরিয়া তাহাকে ডুব দেওয়াইল। তারপর উপরে তুলিয়া গা মাথা মুছিয়া দিয়া পাঁচুকে বাড়ি পাঠাইয়া দিল। রতি আসিয়া হাসিতে হাসিতে বলিল, পাঁচু কই রে? রান্নাঘরের ভিতর হইতে ভারী গলায় পাঁচু বলিল, খাচ্ছি বাবা। কেমন, কুমিরে নেয়নি তো? মায়ের মুখের দিকে চাহিয়া পাঁচু হাসিতে হাসিতে বলিল, না। নারানী বলিল, ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে। সেদিন বিকালে ঘুম ভাঙিয়া নারানী বারান্দায় আসিতেই তাহাকে দেখিয়া পাঁচুরি সমবয়সী অনেকগুলি ছেলে মেয়ে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল। তাহাদের এই অকস্মাৎ পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া যে ব্যাপারের ভগ্নাবশেষ নারানীর চোখে পড়িল, তাহার তুলনা বুঝি কোথাও নাই। নারানী গালে হাত দিয়া একেবারে থ হইয়া গেল, হাঁকিল, পাঁচু। পাঁচুর সঙ্গীরা বোধ হয় এক দৌড়ে বাড়ি যাইয়া উঠিয়াছিল, কিন্তু পাঁচু তাহাদের দেখা দেখি ছুটিতে আরম্ভ করিলেও বাড়ির সীমানার বাহিরে যাইতে পারে নাই। মায়ের ডাক শুনিয়া সে রান্নাঘরের আড়াল হইতে বাহির হইয়া অত্যন্ত জড়সড়ভাবে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। ছেলের মূর্তি দেখিয়া নারানীর ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিল। ব্যাপার এই, নারানী যখন ঘুমাইতেছিল তখন পাঁচু ও তার সঙ্গীরা ঘরে রাখা ছোট একটা পাকা কাঁঠাল চুরি করিয়া ভাঙিয়া খাইয়াছে। কিন্তু কাঁঠাল ভাঙিয়া খাইবার ঠিক পদ্ধতিটা জানা না থাকায় ছেলে কাঁঠালের গাঢ় রসে সর্বদেহ আপ্লুত করিয়া ফেলিয়াছে। তাহার উপর আনন্দের আবেগে উঠানের ধুলাই গড়াগড়িও দিয়াছে। কাজেই ছেলের মূর্তি দেখিয়া মায়ের ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবারই কথা। অপরাধীগণের মধ্যে পাঁচুই একা ধরা পড়িয়া মায়ের রুষ্ট চক্ষুর সম্মুখে আসিয়া দাঁড়াইয়াই কাঁদিয়া ফেলিল। পাঁচু মার খাইতে খাইতে বাঁচিয়া গেল। এত বেলা পর্যন্ত সে যে বড় ত্রাসের ক্লেশ সহ্য করিয়াছে, কিন্তু তার অকারণ আর্তনাদে এবং নারানীর ক্রুদ্ধ চিৎকারে রতির ঘুম ভাঙিয়া গেল। সে বাহিরে আসিয়া গা মোড়া দিয়া বলিল, যেমন ছেলের গলা তেমনি তার, হয়েছে কি? নারানী বলিল, হয়েছে আমার শ্রাদ্ধ, চুরি করে কাঁঠাল খাওয়া হয়েছে, ছেলের বিদ্যে কত। বলিয়া সে এমনইভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক। রতি ভ্রুভঙ্গি করিয়া বলিল, থামো, আর চেঁচিও না, আমি গিয়ে ধুইয়ে আনছি, তাহলে তো হবে। বলিয়া সে উঠানে নামিল। পাঁচুর হাতে খেলার একটা ঘট ছিল, সেটি হাতে করিয়া অপরাধী পাঁচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে চলিল। রতি তাহাকে জলে ফেলিয়া বেশ করিয়া রগড়াইয়া
ধুইয়া তুলিয়া আনিল। খানিকটা দূর উঠিয়া আসিয়া পাঁচু হঠাৎ থামিয়া বলিয়া উঠিল, বাবা, আমার ঘট। উভয়ে ফিরিয়া দেখিল জলের ধারে ঘট পড়িয়া আছে। পাঁচু আকুল হইয়া বলিল, নিয়ে আসি বাবা। রতি বলিল, যা। পাঁচু হেঁট হইয়া ঘট তুলিয়া লইয়া ফিরিয়া দাঁড়াইয়াছে। এমন সময় তাহারই একান্ত সন্নিকটে দুটি সুবৃহৎ চক্ষু নিঃশব্দে জলের উপর ভাসিয়া উঠিল। পরমুহূর্তেই সে স্থানের জল আলোড়িত হইয়া উঠিল। লেজটা একবার চমক দিয়া বিদ্যুৎ বেগে ঘুরিয়া গেল এবং চক্ষের পলক না পড়িতেই পাঁচু জলে পড়িয়া অদৃশ্য হইয়া গেল। মুদ্রিত চক্ষু, আড়ষ্ট জিহ্বা, ভয়ার্ত রতির স্তম্ভিত বিমূঢ় ভাবটা কাটিতে বেশি সময় লাগিল না। পরক্ষণেই তাহার মুহুর্মুহুর তীব্র আর্তনাদে দেখিতে দেখিতে নদীতীর জনাকীর্ণ হইয়া উঠিল। যখন ওপারের কাছাকাছি পাঁচুকে পুনর্বার দেখা গেল, তখন সে কুম্ভীরের মুখে নিশ্চল। জনতা হায় হায় করিয়া উঠিল। পাঁচুর মৃত্যুপাণ্ডুর মুখের উপর সূর্যের শেষ রক্তরশ্মি জ্বলিতে লাগিল। সূর্যকে ভক্ষ নিবেদন করিয়া লইয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল। কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না। সে তখন মূর্ছিতা।